ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। ओम परतत्त्वे सदा लीनो रामकृष्णसमागमया यो धर्मस्थापनरतो वीरेशं तव नमाम्यहम्। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী শিষ্য সংবাদ এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমরা ব্যবহার করছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার নবম খণ্ড থেকে। আজকে যে অংশটি পড়া হবে সেটি হলো এই 29 নম্বর পর্ব। এটি বেলুড় মঠ নির্মাণকাল 1898। স্বামী বিবেকানন্দ আর তারপরে বেঁচে ছিলেন আর স্থূলশরীরে ছিলেন 6 বছর। 6 বছর তখন তার বয়স, আর 6 বছর তার বাকি শরীর যেতে। তার অত সুন্দর শরীর সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল। এটা একদম ভীষণ রকমের কষ্ট, নষ্ট হয়ে গেল একদম, মানে কিচ্ছু করার নেই তখন, আর কোনো রকম কিচ্ছু করার নেই। দাড়ি পাকতে শুরু করেছে, চুল পাকতে শুরু করেছে, ভালো করে হাঁটতে পারেন না। তার প্রস্রাবের সঙ্গে প্রচণ্ড পরিমাণে অ্যালবুমিন বেড়ে গেছে, ডায়াবেটিস ভীষণ পরিমাণে হয়েছিল। এই সমস্ত কিছুর মধ্যে স্বামীজি প্রায় মৃতপ্রায় হয়ে গেছেন। এইরকম একটা স্থিতি 1898 সালে তিনি তখন বেলুড় মঠে আছেন। মঠ বাড়ি নির্মাণ হইয়াছে, সামান্য একটু আধটু যাহা বাকি ছিল, স্বামীজির অভিমতে স্বামী বিজ্ঞানানন্দ তাহা শেষ করিতেছেন। স্বামীজির শরীর তত ভালো নয়, তাই ডাক্তারগণ তাহাকে নৌকায় করিয়া গঙ্গাবক্ষে সকাল সন্ধ্যে বেড়াইতে বলিয়াছেন। নড়ালের রায়বাবুদের বজরাখানি কিছুদিনের জন্য মঠের সামনে বাধা রহিয়াছে। স্বামীজি ইচ্ছামতো কখনো কখনো ওই বজরায় করিয়া গঙ্গাবক্ষে ভ্রমণ করেন। এ হচ্ছে স্বামীজির অবস্থা। স্বামীজির শরীর খুবই খারাপ তখন। বেলুড় মঠ যে কেনা হয়েছিল, বেলুড় মঠ যখন কেনা হয় ওই এখন যেটা পল্লীমঙ্গলের গেট সেইখান থেকে এবং মঠ বাড়ি অবধি যে জায়গাটা, এই জায়গাটা কেনা হয়েছিল। তার মধ্যে মন্দিরের যে জায়গাটা এটাও ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে এটা উত্তরের দিকে এবং পূবের দিকে এবং পরবর্তীকালে পশ্চিম দিকে একটু একটু করে অগ্রসর হয়েছে। এখন আমরা যেখান দিয়ে যে গেটটা দিয়ে বেলুড় মঠে ঢুকি সেটা কিন্তু বেলুড় মঠের অরিজিনাল গেট নয়। বেলুড় মঠের অরিজিনাল গেট এখনো পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ওই পল্লীমঙ্গল দিয়ে যে দরজা, ওইখানের গেটটা। ওখানে একটা কালভার্ট ছিল, আপনারা আগেও নিশ্চয়ই পড়েছেন। 9 ডিসেম্বরের কথা, যেদিনকে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি থেকে স্বামীজি ঠাকুরকে কাঁধে করে নিয়ে এসেছিলেন, সেই কালভার্ট দিয়ে যখন ফিরে যাওয়ার সময় স্বামীজি বদলে শিষ্য সেটি কাঁধে করে নিয়ে গেলেন, কারণ স্বামীজি কাঁধে করে এনে বসিয়েছিলেন এবং সেটাকে তিনি আর নিজে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না বলে শিষ্য এটা বয়ে নিয়ে গেছিলেন। এবং সমস্ত রাস্তা স্বামীজি তার সঙ্গে সঙ্গে গিয়েছিলেন যাতে কোনোভাবে ওই অস্থি কলসটি পড়ে না যায়। ওই কালভার্টের কাছে আছে, স্বামীজি বারবার বলছেন যে সাবধান হয়ে সেখানটি পেরোনোর কথা। স্বামীজি তখন এতই শরীর খারাপ, স্বামীজির পক্ষে হাঁটা চলা করা সম্ভব নয়। সেই কারণে গঙ্গাবক্ষে একটুখানি ভ্রমণের ব্যবস্থা হয়েছে। এই নড়াইলের জমিদার তারা তাদের বজরাটি দিয়েছেন, সেই বজরাটিতে চেপে স্বামীজি বেরোচ্ছেন। আমাদের মাত্র ওই বাড়িটি কেনা হয়, যে বাড়িতে স্বামীজি থাকতেন সেই বাড়িটি একতলা সহ কেনা হয়েছিল এবং পরবর্তীকালে মঠ বাড়ি তৈরি হওয়ার সময় তার উপর দোতলা যুক্ত হলো এবং এই যে এখন যেটা পুরনো মন্দির আর একতলার যে অংশটা যেটা এখন অফিস, সেইটা সংযুক্ত করা হলো। সেটা একবারে নতুন করে তৈরি করা হয়েছিল। ওপরের পুরনো মন্দির, পাশে যেটি এখন মহাপুরুষ মহারাজের ছবি খাটপত্র রাখা হয়েছে, ওটা ঠাকুরের শয়নঘর। পেছনের একটা ঘর ধ্যান ঘর হিসেবে ব্যবহার করা হতো, এখনও সেই ঘরটি আছে। এই 3টি ঘর দোতলায় এবং একতলায় নিচে পরপর 3টি ঘর, একটি ভাড়ার ঘর, একটিতে রান্না হতো এবং একটি জায়গায় খাওয়া দাওয়া সব হতো। এখনও সেই লম্বা 2টি ঘর আছে, 2টি আলাদা আলাদা ছোট ছোট ঘর, কিন্তু সেই ঘর 2টি আছে। আর এই যে সিঁড়িটা দিয়ে আমরা এখন ঠাকুর মন্দিরে উঠি, পুরনো ঠাকুর মন্দিরে, ওইটি ঠাকুর মন্দিরে ওঠার সিঁড়ি। ঠাকুরের কোনো এক জন্মতিথিতে বহু মানুষ উঠে পায়ের চাপে, মানুষের চাপে সে সিঁড়িটি ভেঙে গেছিল, এই আমাদের স্মৃতিতে আছে। আর এই দুটো বাড়ির মাঝখানে যে সংযোগ, যে সেতুটি, সেইটি তখনও ছিল, এখন আছে। তলার ঘরগুলো তখনও ব্যবহার হতো, এখন যেগুলো অফিস ঘর হিসেবে ব্যবহার হয়
স্বামীজি ওই সেতুর ওপর দিয়ে পুরনো মঠবাড়ি থেকে ঠাকুর মন্দিরে আসতেন। মহাপুরুষ মহারাজও আসতেন, এখনো সেই সিঁড়িটি আছে, যে সিঁড়ি পথে তারা আসতেন। দুটো টয়লেট ছিল স্বামীজির বাড়িতে। স্বামীজি যে বাড়িটায় থাকেন দোতলায় দুটো টয়লেট। আপনারা যদি কখনো সুযোগ হয় যে মঠবাড়ির ভেতরের সিঁড়ি দিয়ে স্বামীজির ঘরে যাওয়া, সেইখান দিয়ে গেলে দেখা যায় ডান দিকে একটা কাঁচের ঘর আছে, সেই ঘরটি টয়লেট ছিল, এবং আরেকটি ওই ছাতের ওখানে আলাদা করে টয়লেট নির্মাণ করা হয়েছিল। খুব সুন্দর টয়লেট তখনকার দিনে নির্মাণ হয়েছিল। এবং দোতলায় যারা থাকতেন তারা ওই বারান্দার কোণে একটা জায়গা যেখানে মুখ ধুতেন। দোতলার ঘরে একটা ঘরে স্বামীজি থাকতেন, একটি ঘরে স্বামী ব্রহ্মানন্দজি থাকতেন, গঙ্গার দিকে মুখ করা ঘর, আর এপাশের ঘরটায় থাকতেন স্বামী শিবানন্দজি মহারাজ। আর মাঝের একটা ছোট্ট ঘর, এখন যেটা প্যান্ট্রি হিসেবে ব্যবহার করা হয়, এই ঘরটায় থাকতেন খোকা মহারাজ স্বামী সুবোধানন্দজি। এবং ডান দিকের একটা ঘর, সেটাই ছিল অফিস ঘর কাম লাইব্রেরি, সমস্ত কিছু সেটা স্বামীজির ঘরের ঠিক পাশের ঘরটা এখন যেটা স্বামীজির ঘরের জন্য স্টোর হিসেবে ব্যবহার করা হয়। অতিথিরা এসে থাকবার জন্য এই গিরিশ মেমোরিয়াল নির্মাণ করা হয়েছিল, যেটি আগেকার দিনে পুরনো প্রেসিডেন্ট মহারাজের ঘর। এখন পূজনীয় স্বামী সুহিতানন্দজি থাকেন। এর একতলার সম্পূর্ণটি বাংলার নাট্য সমাজ, আমাদের গিরিশচন্দ্র ঘোষ এবং তার নাটকের দল, তারা যে নাইট অভিনয় যাত্রা নাটক অভিনয় করেছিলেন, সেই অভিনয়ের টাকা থেকে সংগ্রহ করে একতলাটা নির্মাণ করা হয়। পরবর্তীকালে দোতলাটি নির্মাণ করা হয়। এই দোতলায় বহুদিন জোসেফিন ম্যাকলাউড ছিলেন। আর পরবর্তীকালে ওই বাড়িতে দুজন ভাইস প্রেসিডেন্ট থাকতেন। দোতলায় থাকতেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ, আর একতলায় থাকতেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। এই হচ্ছে এই বাড়ি। নবম প্রেসিডেন্ট স্বামী মাধবানন্দজি যখন প্রেসিডেন্ট হলেন, তখন থেকে ওই বাড়িটি প্রেসিডেন্টের আবাস হিসেবে ব্যবহার করা হতো। আজ রবিবার শিষ্য মঠে আসিয়াছে এবং আহারান্তে স্বামীজির ঘরে বসিয়া স্বামীজির সহিত কথোপকথন করিতেছে। মঠে এই সময় স্বামীজি সন্ন্যাসী ও বাল ব্রহ্মচারীগণের জন্য কতগুলি নিয়ম বিধিবদ্ধ করেন। গৃহস্থদের সঙ্গ হইতে দূরে থাকাই এগুলির মুখ্য উদ্দেশ্য ছিল, যথা পৃথক আহারের স্থান, পৃথক বিশ্রামের স্থান ইত্যাদি। এই বিষয় লইয়া এখন কথাবার্তা হইতে লাগিল। স্বামীজি বলছেন, গেরস্থদের গায়ে কাপড়ে আজকাল কেমন একটা সংযমহীনতার গন্ধ পাই। তাই মঠে নিয়ম করেছি, গেরস্থরা সাধুদের বিছানায় না বসে না শোয়ে। আগে শাস্ত্রে পড়তুম যে ঐরূপ পাওয়া যায়, এবং সেজন্য সন্ন্যাসীরা গৃহস্থদের গন্ধ সইতে পারে না। এখন দেখছি ঠিক কথা। নিয়মগুলি প্রতিপালন করে চললে বাল ব্রহ্মচারীদের কালে ঠিক ঠিক সন্ন্যাস হবে। সন্ন্যাস নিষ্ঠা দৃঢ় হলে পরে গৃহস্থদের সহিত সমভাবে মিলেমিশে থাকলেও আর ক্ষতি হবে না। কিন্তু একটা নিয়মের গণ্ডির ভেতরে না রাখলে সন্ন্যাসী ব্রহ্মচারীরা সব বিগড়ে যায়। যথার্থ ব্রহ্মচারী হতে হলে প্রথম সংযম সম্বন্ধে কঠোর নিয়ম পালন করে চলতে হয়। স্ত্রীলোকের নামগন্ধ থেকে তো দূরে থাকতেই হয়, তাছাড়া স্ত্রী সঙ্গীদের সঙ্গেও সঙ্গ ত্যাগ করতে হয়। গৃহস্থমী শিষ্য স্বামীজির এই কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রইল এবং মঠের সাধু ব্রহ্মচারীদের সহিত পূর্বের মতো সমভাবে মিশিতে পারিবে না ভাবিয়া বিমর্ষ হইয়া কহিল, কিন্তু মহাশয়, এই মঠ ও মঠস্থ যাবতীয় লোককে আমার বাড়ি ঘরে স্ত্রীপুত্র অপেক্ষাও অধিক আপনার জন বলে মনে হয়। ইহারা সকলে যেন কতকালের চেনা। মঠে আমি যেমন সর্বতোমুখী স্বাধীনতা উপভোগ করি, জগতের কোথাও আর তেমন করি না। স্বামীজি উত্তর করছেন, যত শুদ্ধ সত্য লোক আছে সবারই এখানে ঐরূপ অনুভূতি হয়। যার হয় না সে জানবি এখানকার লোক নয়। কত লোক হুজুগে মেতে এসে আবার যে পালিয়ে যায়, উহাই তার কারণ। ব্রহ্মচর্যবিহীন দিন রাত অর্থ করে ঘুরে বেড়াচ্ছে, এমন সব লোকে এখানকার ভাব কখনো বুঝতে পারবে না, কখনো মঠের লোককে আপনার বলে মনে করবে না। এখানকার সন্ন্যাসীরা সেকেলে ছাই মাখা, মাথায় জটা, চিমটে হাতে
ওষুধ দেওয়া সন্ন্যাসীদের মতো নয়, তাই লোকে দেখে শুনে কিছুই বুঝতে পারে না। আমাদের ঠাকুরের চালচলন ভাব সকলই নতুন রকমের ছিল, নতুন ধরনের ছিল, তাই আমরাও সব নতুন রকমের। কখনো সেজেগুজে বক্তৃতা দিই, আবার কখনো হর হর বোম বোম বলে ছাই মেখে পাহাড় জঙ্গলে ঘোর তপস্যায় মন দিই। শুধু সেকেলের পুঁজিপাতির দোহাই দিলে কি এখন আর চলে রে? এই পাশ্চাত্য সভ্যতার উদ্বেল প্রবাহ তরতর করে এখন দেশ জুড়ে বয়ে যাচ্ছে। তার উপযোগিতা একটুও প্রত্যক্ষ না করে কেবল পাহাড়ে বসে ধ্যানস্থ থাকলে এখন আর কি চলে? এখন চাই গীতায় ভগবান যা বলেছেন, প্রবল কর্মযোগ, হৃদয়ে অসীম সাহস, অমিত বল পোষণ করা। তবে তো দেশের লোকগুলো সব জেগে উঠবে, নতুবা তুমি যে তিমিরে তারাও সেই তিমিরে। এই প্রথম যে অংশটা পড়ে আমাদের মন খারাপ হয় যে স্বামীজি এরকম কথা বলছেন কেন। এখন আমাদের বেলুড় মঠে এই নিয়মটি আছে যে কোনো বাইরের লোক আমাদের মঙ্কস কোয়ার্টারের ভেতরে আসতে পারে না। আমরাও সেই নিয়মটা একটু কঠোরভাবে পালন করে থাকি, যেটা স্বামীজির নির্দেশ আছে। আমাদের এখানেও মঙ্কস কোয়ার্টারে বাইরের লোকরা আসতে পারেন, যে কারণে মঙ্কস কোয়ার্টারটা অনেকখানি দূরে, মেন গেট থেকে অনেকখানি দূরে আমাদের করা হয়েছে। সাধারণের অ্যাক্সেস সেখানে নেই, খুব খুব কম লোক এখানকার কর্মীরা ছাড়া, তাও সব কর্মীরা নয়, 2-4 জন কর্মীরা ছাড়া এই মঙ্কস কোয়ার্টারের ভেতরে কেউ আসতে পারে না। এটা করার উদ্দেশ্য শ্যাম ঠাকুর বলছেন, যেমন ছোট চারা গাছ, যখন চারা গাছ থাকে তখন তার চতুর্দিকে বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে খেয়ে যায়। এই বেড়া দেওয়া, ছোট গাছের চারা বেড়া দেওয়ার কাণ্ডটাই হচ্ছে এই, তার যে আইডিয়াটা, সে যে সাধু হতে এসেছে, সেই আইডিয়াটার ফরমেশনের জন্য তাকে একটু সময় দিতে হয়। আমরা যখন প্রথম সাধু হতে আসি প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার বেলুড় মঠে, তখন দেখেছিলাম ওখানে আবশ্যিক পালনীয় নিয়মাবলীর মধ্যে অন্যতম একটা নিয়মাবলী ছিল যে পিপিটিসির ব্রহ্মচারীরা অন্য কোনো সাধুদের সঙ্গে কথা বলবে না। গৃহস্থদের দূরের কথা, ভক্তদের দূরের কথা, সাধুদের সঙ্গে কথা বলার বিষয় অনেকখানি স্ট্রিক্টনেস রাখা ছিল। আমার মনে আছে একজন সাধু, অনেক বয়স্ক সাধু, ভূতাত্মানন্দজি, তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন আমার নাম কি আর আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি। স্বামীজির মন্দিরের সামনে আমি প্রণাম করে ফিরে যাচ্ছি ঘরেতে, তখন উনি আমায় জিজ্ঞেস করলেন। আর আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আত্মস্থানন্দজি তখন সকালের মন্দির প্রণামে বেরিয়েছে। ওনার এই জুতোর একটা টক টক করে আওয়াজ হতো, খুব মৃদু কিন্তু হতো। সেই আওয়াজটা আমাদের কাছে খুব ভীতির কারণ ছিল। আমি দেখছি পূজনীয় মহারাজ মাকে প্রণাম করে মায়ের মন্দিরে উঠে মাকে প্রণাম করে মায়ের মন্দির পরিক্রমা করে নেমে এসে স্বামীজির মন্দিরের দিকে আসছেন। উনি স্থির দৃষ্টিতে হেঁটে আসছেন। আমি ভাবলাম উনি বোধহয় আমায় লক্ষ্য করেননি। তারপরে যথারীতি নাইট ক্লাসে মহারাজ আমায় ধরলেন যে তোমাদের ওখানে বোর্ডে যে লেখা আছে কারুর সঙ্গে কথা বলবে না, অকারণ গল্প করবে না, তো তুমি এই নিয়মটা কেন মাননি? আমি বললাম না, আমি নতুন এসেছি, উনি তো আমাকে প্যান্ট শার্ট পরা অবস্থায় আগে দেখেছেন, তাই আমার নতুন বেশটা উনি বুঝতে পারছেন না। জিজ্ঞেস করেছেন আমি কে, আমার কি নাম এবং কোথা থেকে এসেছি। এই কথাটা তিনি আমায় বললেন। আমি তখন মহারাজকে এই কথা বলাতে মহারাজ বললেন, এখন তোমাদের আসলে ফরমেশনের সময়, সাধু জীবন তৈরির সময়। এই সময় অন্য ভাব তোমাদের মধ্যে জাগুক, সেটা চাই না। সাধুরা তাদের একটা ফরমেশন তৈরি হয়ে গেছে, তাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। অতএব সেই দৃষ্টিভঙ্গির কোনো প্রভাব তোমাদের উপর না পড়ুক। বলছেন গাছ যদি লাগানোর পর রোজ একবার করে তুলে তুলে দেখা হয় যে তার শিকড় কতটুকু বেরোলো, কতটুকু বর্ধিত হলো, তাহলে সে গাছ কোনোদিন বড় হতে পারে না। সেই কারণে শিকড় বেরোনো অবধি, গাছটা শক্তপোক্ত হয়ে নিজের পায়ে দাঁড়ানো অবধি তাকে সাহায্য করতে হয়। যখন বড় হয়ে যাবে, তার শিকড় ধরে নেবে, তখন তাকে সাহায্য করার প্রয়োজন হয় না। আমরা দেখছিলাম আমাদের এখানে একটা লাল জামরুল গাছ আছে। যখন গাছটা খুব ছোট ছিল, আমফানে একবারে পুরো উপড়ে পড়ে গেছিল, মেঝে থেকে তার সমস্ত তুলে নিয়ে পড়ে গেছিল। গাছটাকে আবার আমরা লাগিয়ে তার চতুর্দিকে নানাভাবে
বাঁশের বেড়া টেড়া দিয়ে তাকে সাপোর্ট দিয়ে দাঁড় করানো হয়েছিল। ধীরে ধীরে এই 4 বছরের মধ্যে গাছটা ধীরে ধীরে বড় হতে থাকলো, খুব বড় হয়ে গেছিল ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে, এবং অনেক লাল রঙের জামরুল আসছিল। এই যে রুমেল যে সুপার সাইক্লোন হলো, তাতে আবার গাছটা এখন খুব অনেক বড় হয়ে গেছিল, সব সমেত আবার উপড়ে পড়ে গেল। আমাদের খুব মন খারাপ হয়েছিল, একদম শেকড় টেকড় নিয়ে সব শুদ্ধ উঠে বেরিয়ে গেছে। আমরা এই গাছের অতিরিক্ত ডালপালাগুলোকে ছেটে দিয়ে গাছটাকে অনেক হালকা করে আবার গাছটাকে মাটি টাটি দিয়ে বসানোর চেষ্টা করেছি। চতুর্দিকে বাঁশের সাপোর্ট দেওয়া আছে। আমার মনে হয়েছিল একবার ফেসবুকে এটা শেয়ার করি। আমি কয়েকদিনের মধ্যে দেখছি প্রচণ্ড গরমের দাপটকে উপেক্ষা করে পাতা গজাতে শুরু করেছে এবং ছোট্ট ছোট্ট লাল লাল ফুল আসতে শুরু করেছে, যে ফুলগুলো পরবর্তীকালে ফলে রূপান্তরিত হবে। এই যে তৈরি হওয়ার সময়টা, এই ফরমেশনের সময়টা আমাদের একটুখানি সতর্ক থাকাটা খুব জরুরি। এই সতর্ক যদি না থাকি তাহলে হবে না। স্বামীজি এখানে গৃহস্থদের খারাপ অর্থে বলছেন না, এমন বলছেন না যেটা ওনার কথা শুনে মনে হচ্ছে যে গৃহস্থের গায়ের গন্ধ খারাপ, তা নয়। ভাবটা যে সংসারের জ্বালায় জ্বলে পুড়ে মরছে, সে যদি সেই ভাবটা এই যে নবাগতদের, উনি শুধুমাত্র এই যে বিধিনিষেধ এটি নবাগতদের জন্য করছেন, সন্ন্যাসীদের জন্য নয়, কেবলমাত্র নবাগতদের জন্যই এই নিয়মটা আছে। তারা যেন এতে এই একটা জিনিসের মধ্যে, একটা নিয়মের মধ্যে তারা যেন বাধা পড়ে। বলছেন যখন সেটা বড় হবে তখন ধীরে 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 তার আর কোনো বন্ধনই, তাকে কোনো রকম কিছুই বন্ধন করতে পারবে না। এই কথাটা শুনে তিনি বলছেন, শিষ্য বলছেন যে মঠের সবাইকে আমার বাড়ির লোকেদের চেয়েও আপনার বলে মনে হয়। এরা সকলেই যেন কত কালের চেনা। মঠে আমি যেমন সর্বতোমুখী স্বাধীনতা উপভোগ করি, জগতে আর কোথাও তেমন স্বাধীনতা উপভোগ করি না। আমরা ছোটবেলায় এসে যেরকম হাত পা ছড়িয়ে ঘুরে বেড়াতাম এবং যে স্বাধীনতা উপভোগ করতাম, এটা আমরা অন্য কোথাও গিয়ে, আমি নিজের স্কুলে গেলেও সেই স্বাধীনতাটা উপভোগ করতাম না। সবসময় সেখানে নিয়মের বেড়াজালের মধ্যে আমরা আবদ্ধ থাকতাম। স্বামীজি বলছেন যত শুদ্ধ সত্য লোক আছে, কাদের এই অনুভব হয়, এই কারা মঠের মানুষজনদের আপন বলে বোধ করে, বলছেন যত শুদ্ধ সত্য লোক আছে সবারই এই রূপ অনুভূতি হবে। আর যার হয় না সে জানবি এখানকার লোক নয়। এই দু ধরনের মানুষ দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। আমাদের দু ধরনের মানুষই দেখার সৌভাগ্য হয়েছে। কেউ আসে, একজন আমাকে একদিন খুব বলছিলেন, জানেন তো আপনারা সাধুরা খুব বাজি। কীরকম? বলছে আগে আমরা গঙ্গার পাড়ে পা ঝুলিয়ে বসে থাকতাম, এখন সারা গঙ্গার পাড় জুড়িয়ে সার টব লাগিয়ে দেওয়া হয়েছে, টব রাখা হয়েছে, ফলে গঙ্গার পাড়ে আর পা ঝুলিয়ে বসা যায় না। তারপরে মাঠে এসে বসতাম, মাঠে আপনারা ফোয়ারা লাগিয়ে দিয়েছেন, সেই জল ফোয়ারা দিচ্ছে আর সারা মাঠ কাদা হয়ে আছে, ফলে মাঠে যে গিয়ে বসবো দুদণ্ড, সেটার উপায় নেই। মন্দিরটা কি বসার জায়গা বলুন তো? এটা একেবারে ঠিক। মন্দিরে, তীর্থস্থানে এসে যদি মন্দিরের আনন্দ আমরা উপভোগ না করতে পারি তাহলে কিন্তু হবে না। ইদানিং আবার আরেক ধরনের উৎপাত শুরু হচ্ছে, সেটা হচ্ছে রিল করা। সেদিনকে আমি দেখছিলাম বেলুড় মঠের ওই যেদিকটা আগে কুমারী পুজো হতো, সেইখানে দাঁড়িয়ে একটি মেয়ে সেই নাচছে আর রিল তৈরি করছে, আর সেই তার যে বন্ধু তার মোবাইল ফোন থেকে বাজছে, একজন রেকর্ড করছে আর একজনের মোবাইল ফোন থেকে বাজছে, মেরে হাথো মে নौ চুড়িয়া হ্যাঁ। আমরা যখন ছোট ছিলাম সেই সময় এই গানটা শুনেছিলাম, লতা মঙ্গেশকরের গাওয়া। আর সে এরকম করে অনেক কাণ্ড করছে। আমাদের এখন ব্যবস্থা করতে হচ্ছে যে বাঁশি নিয়ে দারোয়ানরা ঘুরে বেড়ায়, যেখানেই কাউকে রিল তৈরি করার সময় নাচতে টাচতে দেখা যায় সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করা হয়। এই যে কোনটা কোথায় করা উচিত, কোনটা কোথায় করা উচিত নয়, এই বোধটাই, পরিমিতি বোধটা আমাদের থাকা দরকার। তীর্থস্থানে এসে যদি তীর্থস্থানের আনন্দ আমরা না নিতে পারি তাহলে কিন্তু হবে না। যে তীর্থস্থানের আনন্দ নিতে পারবে না, সে তীর্থের যে মন্দির, তার যে স্ট্রাকচার, তার আনন্দ নেই, কিন্তু এর বাইরে আর কোনো আনন্দ আর হয় না। তারা এই জায়গার সঙ্গে কিছুতেই একাত্ম বোধ করতে পারেন না। এই সমস্ত মানুষরা একটু ঠাকুর দেখাশোনা করে, সবাই গিয়ে ভিড় জমায় পল্লী মঙ্গলের শোরুমে, ঘুরে ঘুরে ব্যাগ দেখে, কলম দেখে, তারপরে এই নানা রকম সাবান কেনে, ধূপ কেনে, রুমাল কেনে,
কিনে তারা আস্তে আস্তে কচুরির দোকানে গিয়ে ভিড় বানায়। স্বামীজি বলছেন না, এই যার হবে হয় না সে জানবি এখানকার লোক না। তারা কেমন? কত লোক হুজুকে মেতে এসে আবার যে পালিয়ে যায় উহাই কারণ। বহু মানুষ আসেন যারা কিছুদিনের জন্য রোজ বেলুড় মঠে আসা শুরু করেছিল, তারপরে একটা সময় চলে যান। আমরা 16 জন ছেলে, অল্প বয়সী ছেলে একসাথে আসতাম, প্রত্যেক শনিবার আসতাম, কলকাতার বিভিন্ন জায়গা থেকে আসতাম। তাদের মধ্যে আমরা 2 জন সাধু হয়েছি এবং বাকি 14 জন সাধু হয়নি, ঘরেই আছেন, কিন্তু তাদের কাউকে আমরা দেখি না আর মঠে আসতে। অনেক বছর মঠে থাকার সূত্রপাতে মঠের মোটামুটিভাবে সব কেসদেরই আমরা চিনতাম। একজনের সাথে একবার ট্রেনে দেখা হয়েছিল রওরা যাওয়ার পথে। আমি জিজ্ঞেস করলাম, তুমি আগে প্রত্যেক শনিবার যেতে, এখন আর যাও না কেন? বলছে, সে আকর্ষণ বোধ করি না। আমরা আকর্ষণ সন্ন্যাসীতে বোধ করলে হবে না, যতক্ষণ না ইষ্ট দেবতার প্রতি আমরা আকর্ষণ অনুভব করছি বা সেই স্থানের মাহাত্ম্যের প্রতি আকর্ষণ বোধ করছি, ততক্ষণ পর্যন্ত হবে না। সন্ন্যাসীরা আজ আছে, কালকে নেই, তাদের শরীর চলে যাবে, কিন্তু সেই আদর্শটার প্রতি আমাদের যদি ভালোবাসা না থাকে তাহলে হবে না। আবার এরকম বহু ছেলেদের দেখেছে, আগের দিনই আমরা গল্প করছিলাম, যে তারা নিত্য আসে, কিসের জন্য আসে তারা নিজেও জানে না। করোনাকালে তারা মন্দিরেও আসতে পারতো না, পেছনের দরজা দিয়ে ঢুকে তারা হেডকোয়ার্টার্সে আসতেন এবং কাজ করে আবার পেছনের দরজা দিয়ে তারা বেলুড় মঠের বাইরে চলে যেতেন। কিন্তু তারা কখনো আসা বন্ধ করেনি। উপরন্তু তারা যে আসতে পারছেন না, এটা তাদের মন খারাপের বিষয়। তাদের কোনো মন্দিরে যেতে দেওয়া হতো না, মঠের ভেতরে এক পাও ভেতরে যেতে দেওয়া হতো না, কিন্তু এই মঠের মধ্যে এসে ঠাকুরের সঙ্গরূপী শ্রীরামকৃষ্ণের সেবা করার মধ্যেই তারা আনন্দ খুঁজে পেতেন। এদের কিচ্ছু পাওয়ার নেই, কিন্তু তথাপি এরা আসতেন। বহু মানুষ হুজুকে আসেন, তারপর কিছুক্ষণ যাওয়ার পর অনেকে তো আবার হাঁটতেই পারে না। আজকাল দেখি যে মন্দিরের চতুর্দিক ঘুরে একবারে এত বড় জিভ বার করে বসে থাকেন। বলছেন, ব্রহ্মচর্যবিহীন দিনরাত অর্থ করে ঘুরে বেড়াচ্ছে এমন সব লোক এখানকার ভাব কখনো বুঝতে পারবে না, কখনো মঠের লোককে আপনার বলতে পারবে না। যাদের চিন্তা ভাবনার ভেতরে পবিত্রতা আসেনি, যারা সবসময় নানা জিনিস পাওয়ার এবং সেই জিনিস প্রাপ্তির জন্য চেষ্টাতেই মত্ত হয়ে আছে, তারা কখনোই কোনোভাবে আসতে পারে না। সেই একটি গল্প একবার ফেসবুকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একজন খুব উচ্চ ব্যবসায়ী, খুব ধনী মানুষ, তিনি শুনলেন তার যে বন্ধু সে বৌদ্ধ ভিক্ষু হয়ে তাদেরই যে জায়গা, সেই জায়গার যে বৌদ্ধ বিহার, সেখানে সে এসে হাজির হয়েছে এবং এখন সে নাকি খুব ভালো বক্তৃতা দেয়। তার সঙ্গে দেখা করতে তার বন্ধু গিয়ে উপস্থিত হলেন। বন্ধুকে দেখে তিনি খুব আনন্দ প্রকাশ করলেন। বৌদ্ধ ভিক্ষুটি লামাজি তিনি দেখলেন তার বন্ধু খুব ক্লান্ত এসছেন, তাকে একটু চা খেতে দেবেন বলে তিনি বিহারের ভেতরে গিয়ে একটু চা নিয়ে এসে দিলেন তাকে। তিনি বলছেন, তুই আমাকে দেখছিস, আমার কিরকম দেখছিস, কিরকম প্রাচুর্য মনে হচ্ছে, তোকে দেখে আমার কিন্তু আর সেই আর ভালো লাগছে না আগের মতো। বলছেন, তোর আমাকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে জীবনটাকে, বন্ধু বললেন, তুই জীবনটাকে যেন জঞ্জালের ভ্যাট বানিয়ে ফেলেছিস, মানে যে সম্ভাবনাময় ছিল সেগুলো সবটাকে তুই শেষ করে ফেলেছিস। তারপরে চা খেতে খেতে জিজ্ঞেস, আচ্ছা তোর আমাকে দেখে কি মনে হয়? আচ্ছা, আমার তোকে দেখে মনে হচ্ছে ভগবান বুদ্ধ এসে আমার সামনে উপস্থিত হয়েছে। বলছেন, সে কি কথা রে, আমি ভোগী মানুষ, আমাকে দেখে তোর ভগবান বুদ্ধের কথা মনে পড়ছেন? বলছেন, যার যেরকম ভাবনা, জগতের এত সম্পদ, তাও জগৎকে দেখে আমাদের মনে হয় আমাদের যে সম্পদ আছে সেটা যথেষ্ট নয়, আরও চাই। যেটা আছে সেটাকে আমাদের জঞ্জালের মতো মনে হয়, আরও চাই, এর চেয়েও দামি জিনিস, এর চেয়েও ভালো জিনিস আছে। আর যে নিজের অন্তঃকরণে বুদ্ধকে দর্শন করে, সে সকলের ভেতরে বুদ্ধকে দর্শন করতে পারে। বলছেন, এখানকার সন্ন্যাসীরা সেকেলে ছাই মাখা, মাথায় জটা, চিমটে হাতে ওষুধ দেওয়া সন্ন্যাসীদের মতো নয়, তাই এদের লোকে দেখে শুনে বুঝতে পারে না। আমি তপস্যায় যাচ্ছি, পূজনীয় স্মরণানন্দজি আমাদের বললেন, কেউ কেউ তোমাকে জিজ্ঞাসা করবে যে, ওনার জীবনের গল্প বললেন, উনি আসছেন মায়াবতী থেকে, কেউ হাত দেখিয়ে বললেন, দেখে তো হাত দেখনা জানতা, ইনি বললেন, না আমি হাত দেখতে জানি না। তখন হচ্ছে আপনি জড়ি বটি বাতাতে, মানে ওষুধপত্র কিছু জানেন কি না? স্মরণানন্দজি বললেন, না আমি জানি না। তখন খুব অসন্তুষ্ট হয়ে লোকটি বললেন, आप हाथ देखना भी नहीं जानते हो,
जड़ी बूटी भी नहीं जानते हो तो आपको पब्लिक क्यों खिलाएगा। এটা আমাদের স্মরণানন্দজি বলছিলেন, বললেন তোমরা নিশ্চয়ই এইরকম মানুষজনদের সঙ্গে তোমাদের দেখা হবে, কিন্তু সৌভাগ্যবশত এরকম মানুষজনের সঙ্গে তপস্যার সময় দেখা হলো না, কিন্তু এরকম মানুষজনের সঙ্গে সত্যিই দেখা হলো। দুর্গা পুজো করতে যাচ্ছি মেদিনীপুরে, তা আমার সিটটা একদম 1 নম্বরে পড়েছে। তা আমি চুপটি করে সেখানে বসে আছি, হঠাৎ করে সেনাবাহিনীর এক ভদ্রলোক অফিসার এসে বললেন যে আপনি যদি 2 নম্বর সিটে বসেন চেয়ার কারে, আর আমাদের স্যারকে যদি 1 নম্বর সিটটা ছেড়ে দেন। উনি জানলার কাছে সিট চেয়েছিলেন কিন্তু আমরা পাইনি। হ্যাঁ ঠিক আছে বসুন। এসে অবাঙালি এক ভদ্রলোক, অন্ধ্রের লোক, ইউপির লোক, তিনি এসে আমার পাশে বসলেন। বিরাট গোঁফ, সামরিক পোশাক পরা, আমার পাশে এসে বসলেন। তারপরে যেতে যেতে ওই জিজ্ঞেস করছেন আপকো হাত দেখনা আতা হে, পমিস্ট্রি আপকো কুছ আতা হে? না, আমার কিছু আসেনি, আমার খালি মহারাজের কথাটি মনে পড়ছে। তারপরে বলছেন আপকো, খানিক বাদে আবার খানিকটা যাওয়ার পর আমাকে বলছেন जड़ी बूटी कुछ जानते हैं, कोई दवाइयों के बारे में जिसमें शरीर और तंदुरुस्त होता है और যৌবন रहता है। না, এসব আমি কিছু জানি না। তখন তিনি আমাকে বলছেন যে आप लोग ये सब कुछ नहीं जानते तो आप जानते क्या हो? তো আমি বললাম আমি রামকৃষ্ণ বিবেকানন্দ জানি, আর অন্য কিছু জানি না। বলছে कौन सा विवेकानंद? वो जो अमेरिका में गया था। ভেবে দেখুন, আমাদের দেশের এতে চাকরি করেন, সেনাবাহিনীতে চাকরি করেন, তিনি তার দেশের গৌরব সম্পর্কে অবহিত নন। তিনি এখানকার লোক তো অন্য ছেড়ে দিন, তিনি তার দেশের গৌরব, তিনি তার দেশের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ অবহিত নন। আমাদের এই রকম এই যে বাহ্যিক এটা এরকম বলে লোকে চিনতে পারে না। আমরা যখন সত্যি সত্যি ছাইটাই মাখি, মানে কপালে ভস্য টস্য দিয়ে এই ভিক্ষা করতে যাই খালি পায়ে, জামা কাপড় ছাড়া, জামা ছাড়া, এই শুধু ধুতি আর চাদর পরে, তখন লোকে সত্যি সত্যি বিশ্বাস করে না আমরা রামকৃষ্ণ মিশনের সাধু। সোমেশ্বরানন্দজির একটি স্মৃতি কথা আছে, সেইখানে তিনি সন্ন্যাসের পরে ঠাকুরের জন্মতিথিতে সেদিনকে তো অনেক প্রসাদ বিতরণ হয়েছে, তারপরে সাধু বেরিয়েছেন ভিক্ষা করতে। তিনি এক বাড়িতে ভিক্ষা করতে গিয়েছেন, সেই ভদ্রলোক চিৎকার করে তার স্ত্রীকে বলছে আরে দেখো দেখো, এই রামকৃষ্ণ মিশনের নামে একটা ঠগ এসেছে, আমরা পরশুদিন গেলাম, অত লোককে এরা খেতে দিল, এর মধ্যে এদের এত অবস্থা খারাপ হয়ে গেল যে সাধুদের ভিক্ষা করতে বাইরে পাঠিয়েছে, নিশ্চয়ই রামকৃষ্ণ মিশনের নামে একবারে ঠগ একজন এসেছেন। এই যে বাইরের মানুষ চিনতে পারেন না। গেছি যেদিনকে, এই গল্পটা তো অনেকবারই বলেছি, যে সেই খুন্তি নিয়ে ভদ্র ধরা করলেন। তারপরে যখন ভিক্ষা দেওয়া হয়ে গেল তখন জিজ্ঞেস করছেন যে আপনি কোন আশ্রম থেকে এসেছেন। ততদিন আমার গাল ভর্তি দাড়ি, মাথায় অনেকখানি চুল হয়ে গেছে, খালি পা, ভিক্ষার শেষ দিন, একেবারে খুব দৈন্যদশার চেহারায়। তখন তিনি আমাকে বলছেন আপনারা কোথা থেকে এসেছেন? তা আমরা বললাম এই কাছেই একটা জায়গা থেকে আমরা এসেছি। তখন উনি বললেন যে জানেন তো, আমরা সবাই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা পাওয়া। তা আমি আর কি বলি, আমি বললাম যে ঠাকুর আপনাদের সকলের কল্যাণ করুন। এই যে ভাবটা, শুধুমাত্র এই ভাবটা যদি আমাদের না হয়, যদি পাকা না হয়, তাহলে আমাদের খুব সমস্যা। আমরা বাহ্যিক এই জিনিসগুলোকে, আভরণগুলোকে দেখে থাকি। বলছেন ঠাকুরের চালচলন, ভাব এসব নতুন ধরনের ছিল, এটা আমরা কল্পনা করতে পারিনি। শ্রীরামকৃষ্ণ কেমন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিলেন। মাস্টারমশাই বলেছিলেন ভালো, দক্ষিণেশ্বরের মন্দিরে থাকেন, খাওয়া দাওয়া করেন, তিনি ধুতি চাদরই পরেন, লাল পেড়ে কাপড় পরেন, আর পালিশ করা চামড়ার জুতো পরেন। এইরকম পরমহংস শুনে বিদ্যাসাগর মহাশয় খুব অবাক হয়েছিলেন, এ কেমন পরমহংস? রামচন্দ্র দত্ত এসেছিলেন পরমহংসকে দেখতে, চিমটে থাকবে, সারা গায়ে ভস্য লাগানো থাকবে, উঁচু জটা থাকবে, আর কোমরে কৌপিন পরা থাকবে। তিনি যাকে এসে দেখলেন তাকে দেখলেন অপূর্ব সুন্দর দেখতে, গাটা তার খালি, আর চাদর, এই ধুতির যে কোঁচটা সেটাকে কাঁধে ফেলে দেওয়া হয়েছে, আর ভীষণ সুন্দর কথা বলেন তিনি। তিনি বুঝতেই পারেননি এই রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন। তাই বলছেন তার অনুসরণ করে আমরা এই যখন বক্তৃতা দিয়ে এই সমস্ত সাধারণ কাজে আসি, আমাদের সাধারণভাবেই দেখা যায়। আবার এই সাধুরাই যখন উত্তরকাশী অন্যত্র ভিক্ষা করে, তপস্যা করে, তখন আপনারা আমাদের সঙ্গে বাইরের সাথীদের কোনো রকমভাবে আলাদা ফারাক করতে পারবেন না। বলছেন শুধু সেকালের পাঁজি পুঁথির দোহাই দিয়ে এখন আর কি চলে? এই পাশ্চাত্য সভ্যতার উদ্বেল প্রবাহ তত্তর করে এখন দেশ জুড়ে বয়ে যাচ্ছে, তার উপযোগিতা একটুও প্রত্যক্ষ
লক্ষ্য না করে কেবল পাহাড়ে বসে ধ্যানস্থ হলে এখন আর কি চলে? এই যে প্রচণ্ড পাশ্চাত্যের প্রভাব আমাদের ভেতরে পড়ছে, তার যে পজিটিভ দিক, আমরা যদি সেই পজিটিভ দিকগুলোকে পিক আপ না করতে পারি এবং সেই পজিটিভ দিকগুলো মানুষকে না দেখাতে পারি, তাহলে কিন্তু হবে না। অনেকেই অভিযোগ করেন তার সন্তান মোবাইল ফোনে আসক্ত। আমি একটা প্রশ্ন সবসময় তাদের করে থাকি, এবার মোবাইল ফোনটা দিল কে? তারাই তো দিয়েছে, নিজে অনলাইন ক্লাস হওয়ার জন্য তারাই দিয়েছেন। অনলাইন ক্লাস হওয়ার পরে এই মোবাইল ফোনটা ফিরিয়ে নেবার দায়িত্ব তাদের ছিল, তারা ওইটি দিয়ে আর কোনো রকম দায়িত্ব নিলেন না। ফলে সেই ছেলেটা উপকারিতার সঙ্গে অপকারিতারও শিকার হয়েছে। এই সাধুদের এই যে মডার্ন লাইফে স্বামীজি চেয়েছিলেন সাধুরা জঙ্গল থেকে, এতদিন তারা জঙ্গলে ছিলেন এবং গৃহস্থরা তাদের খাইয়েছেন, তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এবার এটা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে এবং তাই জন্য আরো কঠিনতর সাধন দিলেন। জঙ্গল থেকে, তাদের তপস্যাস্থল থেকে তাদের তুলে নিয়ে এসে এই সংসারের মাঝখানে থেকে, তাদের মধ্য হয়ে তাদেরকে সেবা করা, একই সঙ্গে নিজে যে সন্ন্যাস ব্রত সেটাকে টিকিয়ে রাখা, এটা খুব কঠিন তপস্যা, ভীষণ রকমের সমস্যা। জাগতিক কত রকমের আকর্ষণ, সেগুলো আমাদের আকর্ষণ করে, সেগুলোকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া। কি জন্য এগিয়ে যাওয়া? এই যে পাশ্চাত্যের প্রভাব মানুষের জীবন এসেছে, তার সঙ্গে আমাদের যে সমাজ, আমাদের যে সভ্যতা, সেটির একটি সংমিশ্রণ করে দেওয়া। আমরা আর এখন পুরনো দিনের হাসপাতাল চালাতে পারি না। আমাদের সেবা প্রতিষ্ঠান অনেক দিন সাধারণ হসপিটাল, জেনারেল হসপিটাল হয়েছিল। তারপরে সেখানে একসময় গিয়ে দেখলাম কার্ডিয়াক ইউনিট হয়েছে। বাইরে বাইপাস সার্জারি করতে প্রচুর খরচা হয়, স্টেইন বসাতে প্রচুর খরচা হয়, এই এই যে অ্যাঞ্জিওস্কোপি এগুলো করতে প্রচুর খরচ হয়। সেগুলো অনেক নমিনাল খরচে মানুষের উপকারে সেইগুলো কাজে লাগাচ্ছে। বিজ্ঞানের এই যে প্রকাশকে তারা ব্যবহার করছে। আগে দেখেছি এমআরআই করানো আমাদের মিশনে শিশুমঙ্গল হাসপাতালে ছিল না। আমারই মনে আছে, মাকে ভর্তি করিয়েছিলাম সেই অনেক দূরে কোয়াড্রা বলে একটা ইনস্টিটিউট আছে, সেখানে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে সেখান থেকে এমআরআই করিয়ে নিয়ে এসেছিলাম। যে পয়সা তখন লেগেছিল, আর তার অনেক পরে 2023-এ আমি আমার নিজের এমআরআই করতে গিয়ে দেখলাম তার অর্ধেকেরও অর্ধেক লাগে না। এই যে বিজ্ঞানের প্রভাব, অথচ তার ভেতরে ব্যবসায়িত্ব যেটা আছে সেটাকে বাদ দিয়ে মানুষের কল্যাণে, বিজ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানো, এটা কিন্তু রামকৃষ্ণ মিশনের অন্যতম ব্রত। আগে আমরা যখন রিলিফ করতাম জানেন তো, সেই রিলিফে আমাদের যখন নৌকা লাগতো, চলতি নৌকা আমরা ব্যবহার করতাম। অনেক সময় এরকম জায়গা আছে সেই চলতি নৌকা বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ট্রাক ভাড়া করতে হয়েছে। 2000 সালে যখন এই ম্যানমেড বন্যা হয় উত্তর 24 পরগনায়, তখন এই বেলুর ওই অঞ্চল থেকে সব নৌকা নিয়ে যাওয়া হয়েছিল, এই ফুটফুটি লাগানো নৌকা। মোটরগুলো আলাদা করে, শুধু নৌকাগুলো 1, 2, 3টে ট্রাক ভর্তি করে গিয়েছিল। পরবর্তীকালে জাপান সরকার পশ্চিমবঙ্গ সরকারকে কিছু নৌকা দিতে চাইলেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে তারা বললেন যে তারা ডাইরেক্টলি পশ্চিমবঙ্গ সরকারকে দেবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য তখন আমাদের মুখ্যমন্ত্রী, তাকে বলা হয়েছিল কোনো একটা সংস্থার নাম বলুন। তিনি রামকৃষ্ণ মিশনের নাম বলেছিলেন এবং এই জাপানি সংস্থা তারা তাদের নিজেদের লোক দিয়ে তৈরি করে আমাদের 17টা এইরকম ওই স্পিড বোট তারা দিয়েছিলেন। তার মধ্যে কিছু বোট আমাদের বেলুড় মঠে আছে, কিছু বোট আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আছে এবং হিসাব অনুযায়ী কিছু বোট, বোধহয় 3-4টে বোট পশ্চিমবঙ্গ সরকারের রিলিফ দপ্তরের কাছে আছে। আমরা এখন যখনই কোথাও বন্যা হয় সেই লাইট ওয়েট বোটগুলো নিয়ে যাই এবং সেইটা দিয়ে আমাদের সেই রিলিফ চলতে থাকে। বহু জায়গায় দেখেছি সেই বন্যার সেই, এবং সাধুরা সেটি যেহেতু নিজেরা চালাতে পারে, নিজেরা যেহেতু সেটা কন্ট্রোল করতে পারে, তার জন্য কোনো অপারেটর লাগে না। সেগুলো যে মেশিনগুলো বসানো, সেটাকে পরিচালনা করা, রিলিফে নিয়ে যাওয়া, এগুলো খুব সহজ হয়ে গিয়েছে। দেখুন এই মডার্ন এই যে প্রভাব, সেটিকে কাজে লাগানো হচ্ছে মানুষের কল্যাণের কাজে। তবু তো দেশের লোকগুলি সব জেগে উঠবে, নতুবা তুমি যে তিমিরে তারাও সেই তিমিরে। এখন চাই ভগবান যা বলেছেন প্রবল কর্মযোগ, গীতার সেই প্রবল কর্মযোগ, হৃদয় অসীম সাহস ও অমিত বল। প্রবল কর্মযোগ করতে গেলে আমাদের অসীম সাহসের প্রয়োজন হয়, কারণ প্রতি মুহূর্তে বাধা এসে উপস্থিত হবে। সেই বাধাকে উপেক্ষা করে আমাদের এগোতে হবে।
বেলা প্রায় অবসান, স্বামীজি গঙ্গাবক্ষে ভ্রমণোপযোগী সাজ করিয়া নিচে নামিলেন। ভ্রমণোপযোগী সাজ বলতে ঠান্ডা লেগে যেত স্বামীজি, সেই কারণে স্বামীজি যখন বেরোতেন মাথায় টুপি পরতেন এবং কানটা কিছু কাপড় দিয়ে ঢাকতেন, এবং মঠের জমিতে যাইয়া পূর্ব দিকে যেখানে পোস্তা গাঁথা হয়েছে সেইখানে পাদচারণ করিয়া কিছুক্ষণ বেড়াইতে লাগিলেন। পরে বজ্রাখানি ঘাটে আনা হইলে স্বামী নির্ভয়ানন্দ, স্বামী নিত্যানন্দ ও শিষ্যকে সঙ্গে লইয়া নৌকায় উঠিলেন। নৌকায় উঠিয়া স্বামীজি ছাতে বসিলে শিষ্য তাহার পাদমূলে উপবেশন করিল। গঙ্গায় ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলি নৌকার তলদেশে প্রতিহত হইয়া কলকল শব্দ করিতেছে, মৃদুল মলয়ানীল প্রবাহিত হইতেছে। আকাশের পশ্চিম দিকে এখনো সন্ধ্যার রক্তিম রাগে রঞ্জিত হয় নাই। ভগবান মরিচিমালি অস্ত যাইতে এখনো ৮ ঘণ্টা বাকি। নৌকো উত্তর দিকে চলিতেছে। স্বামীজির মুখে প্রফুল্লতা, নয়নে কোমলতা, কথায় উদাসীনতা। সে এক ভাবপূর্ণ রূপ, বুঝানো অসম্ভব। কি সুন্দর স্বামীজির এই ছবিটা দিচ্ছেন। স্বামীজির মুখে প্রফুল্লতা, নয়নে কোমলতা, কথায় উদাসীনতা। তিনি এতখানি ডুবে যাচ্ছেন গঙ্গার ভেতরে, শব্দ উচ্চারণ করতেও তার ইচ্ছা করছে না। এই দেখুন, একটা শব্দ দিয়ে কতখানি ছবি বলে দিচ্ছেন। এইবার দক্ষিণেশ্বর ছাড়িয়া নৌকা অনুকূলে বায়ু বসে আরও উত্তরে অগ্রসর হইতেছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি দেখিয়া শিষ্য ও অপর সন্ন্যাসী দ্বয় প্রণাম করিল। স্বামীজি কিন্তু এক গভীরভাবে আত্মহারা হইয়া এলোথেলো ভাবে বসিয়া রইলেন। শিষ্য ও সন্ন্যাসীরা পরস্পর দক্ষিণেশ্বরের কত কথা বলিতে লাগিল, সে সকল যেন তাহার কর্ণে প্রবিষ্টই হইল না। দেখিতে দেখিতে নৌকা পেনিটির দিকে অগ্রসর হইল। পেনিটিতে গোবিন্দ কুমার চৌধুরীর বাগানবাটির ঘাটে নৌকা কিছুক্ষণের জন্য বাঁধা হইল। এই বাগানখানি ইতঃপূর্বে একবার মঠের জন্য ভাড়া করিবার প্রস্তাব হইয়াছিল। স্বামীজি অবতরণ করিয়া বাগান ও বাটি বিশেষ রূপে পর্যবেক্ষণ করিয়া বলিলেন, বাগানটি বেশ, কিন্তু কলকাতা থেকে অনেক দূর। ঠাকুরের শিষ্য ভক্তদের যেতে আসতে কষ্ট হবে। এখানে মঠ যে হয়নি তা ভালোই হয়েছে। এইবার নৌকা আবার মঠের দিকে চলিল। প্রায় ১ ঘণ্টা কাল নৈশ অন্ধকার ভেদ করিয়া চলিতে চলিতে মঠে আসিয়া উপস্থিত হইল। দক্ষিণেশ্বর দেখছেন, দেখুন এক একজনের এক এক রকম রিয়াকশন। কেউ প্রণাম করছে, কেউ দক্ষিণেশ্বরের কথা বলছেন, আর কেউ দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছেন। স্বামী বিবেকানন্দের সেই যে বিবেকানন্দ স্বরূপ ভুলে গিয়েছেন, তিনি ছোট্ট নরেন্দ্র হয়ে গেছেন, এবং সেই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অনুভব করছেন তার সেই কৈশোর বেলার দিনগুলোকে, যেখানে তিনি শ্রীরামকৃষ্ণ সমীপে এসে উপস্থিত হয়েছেন, তার বহু ভালোবাসা পেয়েছেন, তার বহু স্নেহ পেয়েছেন। শ্রীরামকৃষ্ণের কত ভাব মূর্ছনা দেখেছেন, কত ভাব মূর্ছনা তার নিজের ভেতরেও প্রত্যক্ষ করেছেন। এমনকি শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পরেও তারা বরানগর মঠ থেকে মাঝে মাঝে আসতেন পঞ্চবটিতে তপস্যা করতে। শ্রীরামকৃষ্ণের ঘরে তারা আসতেন, দক্ষিণেশ্বরের মন্দিরে তারা আসতেন। এই সমস্ত স্মৃতিগুলো যেন ছায়া ছবির মতো হয়ে গেছেন। স্বামী যেন ট্রান্সপোর্টেড হয়ে গেছেন সেই জগতে। বাইরের যে বাস্তব, বাইরের যে বর্তমান, সেটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে। বাকিরা তো সেই সময়ে থাকেনি, তাই তাদের কাছে এই গল্পগুলো বলাটা অনেক সহজ। তিনি এই গল্পগুলোর একটি অন্যতম চরিত্র। তিনি সেই গল্পের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন, নিজেকে আর আলাদা করে আইডেন্টিফাই করতে পারছেন না। বলছেন কি অপূর্ব শান্ত হয়ে আছেন। শিষ্য সন্ন্যাসীরা পরস্পর দক্ষিণেশ্বরের কত কথা বলতে লাগিল, সে সকল যেন তাহার কর্ণে প্রবেশ করল না। পানিহাটি, পণ্যহাটি, পেনেটি এখন নাম হয়েছে তার। পানিহাটি মানে এখানে আগে পণ্য বেচা কেনা হতো। গঙ্গা তীর, গঙ্গা তখন অনেক চওড়া ছিল। ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র এনে এখানে লাগাতো এবং এখানে বিক্রি বাটা হতো। সেই পণ্যহাটি থেকে সেই জায়গার নাম হলো পানিহাটি, যেখানে সেই বিখ্যাত চিরার মহোৎসব হয়। আমাদের নিত্যানন্দ মহাপ্রভু সেখানে এসেছিলেন, রাত্রিরে এসে পৌঁছেছিলেন। ভক্তরা তার খুঁজে পাচ্ছিলেন না, তাকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে তারা সকালবেলা এক বটবৃক্ষের নিচে নিত্যানন্দ মহাপ্রভুকে দেখতে পেলেন। তাদের ভারী আনন্দ, তারা হৈ হৈ করতে লাগলো। তারা গৌরচাঁদের উদ্দেশ্যে সেই চিঁড়ে, দই, মুরকি
সব সন্দেশ বাতাসা সেগুলো মেখে তারা সেই চিঁড়ের ভোগ উৎসর্গ করল এবং তাই একে অপরের মুখে খাওয়াতে লাগলো। পরবর্তীকালে চিঁড়ের মহোৎসব এখনও তার হয়, সেই কীর্তন হতে থাকে। শ্রীরামকৃষ্ণ বহুবার সেখানে গিয়েছেন, কখনো একাকী গিয়েছেন, এ সময় মথুরানাথ বেঁচে ছিলেন, এবং পরবর্তীকালে তিনি ইয়াং বেঙ্গলকে সঙ্গে করে নিয়ে গেছেন। সেখানকারই গোবিন্দ চৌধুরীর বাগান বাড়ি প্রথমে দেখা হয়েছিল বেলুড় মঠের জন্য, কিন্তু পরবর্তীকালে সেটা কোনো কারণে সেটা ঠিকঠাক হয়নি। স্বামীজি বলছেন হয়নি, ভালোই হয়েছে, কারণ এখানে হলে ভক্তদের আসা যাওয়া করতে কষ্ট হতো। এইবার নৌকা আবার মঠের দিকে চলিল। প্রায় 1 ঘণ্টা কাল নৈশ অন্ধকার ভেদ করিয়া চলিতে চলিতে মঠে আসিয়া উপস্থিত হল। 1 ঘণ্টা ধরে তারা নৌকা দিয়ে চললেন এবং তা এসে পৌঁছল। এই নৌকা যাত্রাগুলো আমাদের খানিকটা মনে আছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই ভটভটি নৌকা ছিল না, গুনটানা নৌকা ছিল। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে গেলে অনেক সময় লাগতো, ওই যে মাঝি দাঁড় বেঁধে নিয়ে যেতেন। পরবর্তীকালে এখন যেমন হুড়হুড় করে চলে যায়, এরকম আমরা যেতে পারতাম না। 1 ঘণ্টারও বেশি সময় লাগতো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসা। সেই কারণে এই পথটা খুব প্রচলিত ছিল না, সবাই বাস টাসে আসারই চেষ্টা করতেন। এই কথা এই দীর্ঘ সময় ধরে আমার মনে আছে, যখন প্রথম এই স্টিমার এলো, এই যে লঞ্চ এলো আমাদের জাপানি সরকারের লঞ্চ, প্রথম দিন আমরা কয়েকজন, তখন আমি রিলিফ সেকশনে ছিলাম, শ্রীকরানন্দজি, আমি, নন্দকুমার মহারাজ, মঠের কয়েকজন সাধু মিলে আমরা সেই স্পিড বোট চালিয়ে গেলাম। সেই স্পিড বোট চালিয়ে আমরা প্রথম দক্ষিণেশ্বর গেলাম, সেখান থেকে গেলাম সারদা মঠ অবধি। তারপরে আর যাওয়া গেল না, তার কারণ ভাটা পড়তে শুরু করেছে আর সেই চর একটু একটু করে জেগে উঠছে, তাতে আমাদের নৌকা আটকে যাবে। আমরা আবার ঘুরিয়ে রওনা দিলাম। আমাদের বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর ক্রস করে সারদা মঠ গিয়ে আবার সারদা মঠ থেকে বেলুড় মঠে ফেরত আসতে সব শুধু 7 মিনিট সময় লেগেছিল। আর তখনকার দিনে ভাবুন 1 ঘন্টা সময় লাগলো পানিহাটি থেকে বেলুড় মঠ ফিরে আসতে। কিন্তু একটি অনন্য সাধারণ চিত্র স্বামীজি উপহার দিলেন। যখন কোনো সংঘ প্রস্তুত করতে চলেছেন, সেখানে নিয়মাবলীর প্রয়োজন আছে, সেখানে বিধিনিষেধের প্রয়োজন আছে। বিধিনিষেধের প্রয়োজন আছে গড়ে তোলার জন্য। শ্রীরামকৃষ্ণের কথায় গাছ চারা অবস্থায় থাকতে তার চতুর্দিকে বেড়া দিতে হয়, পরে যখন ওই গাছের গুঁড়ি বড় হয়ে যায় তখন তাতে হাতি বেঁধে রাখলেও তার কিছু হয় না। সাধক জীবনের শুরুতে আমাদের এই নিয়মগুলো পালন করা দরকার। যখন আমরা তাতে অভ্যস্ত হয়ে যাই তখন যে কোনো নিয়মে আমরা খুব ভালো থাকতে পারি। আপনাদের সঙ্গে আগামীকাল আবার দেখা হবে মন্দিরে। শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনা হবে। 4টে থেকে আবার আপনাদের সঙ্গে কাল দেখা হবে। সবাই ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম वरदा भवन्। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।